এই পর্বের আরো একটি বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের যেটা শীর্ষক আলোচনার, বাজারে চড়ছে দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্যবসায়ী রয়েছেন যারা এই সুযোগকে কাজে লাগাতে চাইছেন, যেহেতু গ্রীষ্মকালীন কারফিউ সন্ধ্যের পর থেকে, তাই এই সুযোগে কিছু 2 পয়সা কামিয়ে নেওয়ার ধান্দা, সেটা এর আগের বার আমরা দেখেছি। তবে এক্ষেত্রে যেটা বিষয়, সেক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, পরিষ্কারভাবে এই বিষয়ে বলা হয়েছে কোনো অসাধু কাজ কারবার করলে সেখানে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। এ হলো একটি দিক। অন্য আরেকটি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা পদক্ষেপ নিচ্ছেন, বাজার ব্যবসায়ী সমিতিগুলোর সঙ্গে তারা কথা বলছেন এবং সব জায়গায় এই আপিলটা কিন্তু রাখছেন যে অপ্রয়োজনে কোনো কৃত্রিম সংকট তৈরি না করা, জিনিসপত্রের আচমকাই দাম বাড়িয়ে না দেওয়া, এই ধরনের কাজগুলোর থেকে বিরত থাকা বিভিন্ন জায়গায়। তবে এটা আরেকটু বড় পরিসরে এটা করা উচিত। আমরা দেখেছিলাম মহকুমা প্রশাসনের তরফে বিভিন্ন বাজারে বাজারে বিভিন্ন জায়গায় তারা অভিযান চালান যে এই ধরনের বিষয়গুলো রয়েছে কিনা। সম্প্রতি ভোজ্য তেল নিয়ে এই বিষয়টি ছিল, তো যারা রাজ্যের হোলসেলার রয়েছেন তেলের, তারা একটা পদক্ষেপ নিচ্ছেন, তারা এগিয়ে এসছেন সামনে এবং তারা বলতে চাইছেন যে কিছু কিছু খুচরো বিক্রেতা তারা বেশি দাম নিচ্ছেন, তো এই কাজগুলো থেকে যেন তারা বিরত থাকেন এবং পাইকারি মূল্যটা এক্স্যাক্টলি কি রয়েছে সেটা তারা তুলে ধরার চেষ্টা করেছেন। যদিও এ নিয়ে খুচরো এবং পাইকারদের মধ্যে বিতর্ক রয়েছে, খুচরোরা দোষ চাপিয়ে দিচ্ছেন পাইকারদের, পাইকাররা বলছেন তাদের দাম ঠিক রয়েছে, খুচরোরা বেশি নিচ্ছে। এই দুয়ের মাঝে বাজারে বাজারে এ নিয়ে তদারকি কিন্তু চলছে, সে ভোজ্য তেলই হোক বা অন্য কোনো জিনিস হোক, এবং সতর্ক করে দেওয়া হচ্ছে তাদেরকে যাতে কেউ এই ধরনের কাজে যুক্ত না হন। আচমকা এই দর বাড়িয়ে দেয়া, এই কাজগুলো থেকে যেন তারা বিরত থাকেন। এ বিষয় নিয়ে আপনাদের কি অভিমত, আপনারা কি ভাবছেন, কি বক্তব্য আমাদের সঙ্গে সরাসরি শেয়ার করতে পারেন। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার স্যার, আমি মোহনপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, বাজার বাড়ছে দাম, কারণ করোনার দুর্বলতার স্থিতিতে যে সকল অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বৃদ্ধির চেষ্টা করছে, তার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের উপযুক্ত হস্তক্ষেপ প্রয়োজন স্যার। আপনি যেই এলাকার বাসিন্দা, সেখানেও কি এই ধরনের কিছু কিছু নজরে পড়ছে? হ্যাঁ, এরকম হচ্ছে স্যার, এরকম হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। কিন্তু আমরা যেটা দেখছি বিভিন্ন জায়গায়, আমরা হয়তো একটা খণ্ডচিত্র ছবি তুলে ধরেছি, কিন্তু বিভিন্ন জায়গায় এখন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বা বিভিন্ন সংগঠন তারাও কিন্তু উদ্যোগী হয়েছেন। তারা গিয়ে বিভিন্ন বাজারগুলোতে তারা কথা বলছেন এবং তারাও নজরদারি চালাচ্ছেন। তাদের যেটা বক্তব্য যে তাদের কাছেও নিশ্চয়ই সেই ধরনের অভিযোগ গিয়ে পৌঁছেছে এবং কিছুদিন আগেই আমাদের স্টুডিওতেও এসে গেছিলেন যারা ট্রেডার রয়েছেন, বড় ব্যবসায়ী রয়েছেন, পাইকাররা রয়েছেন, বিশেষ করে ভোজ্য তেল নিয়ে, এবং তারা পদক্ষেপও নিয়েছিলেন তাদের সংস্থার অফিস থেকে পরিবার পিছু পাইকারি মূল্যে ভোজ্য তেল তারা পৌঁছে দেবে। এর পেছনে তাদের কারণটা হচ্ছে তারা বলতে চাইছেন যে পাইকারি মূল্য বাড়েনি, সেটা আলোচনাক্রমে প্রশাসনিক স্তরে জানানোর পরেই তারা মূল্য নির্ধারণ করেন সবকিছু বিচার বিশ্লেষণ করে। তারপর একাংশ খুচরো ব্যবসায়ী সেই দামটা বাড়িয়ে দেন এবং সেটা যেন না হয় সেই জন্যই তারা এই পদক্ষেপটা নিচ্ছিলেন। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ দাদা, আমি আগরতলা থেকে বলছি, শ্যামল দাস। বলুন বলুন। আমি বলছি যে আমরা যারা নিত্য কাম করি, ঠিক আছে, আমরা যারা শ্রমিক আছি, ঠিক আছে, আমরা 200 টাকা 250 টাকা হাজিরা পাই গেলে, ঠিক আছে, ওই জায়গাতে এক্ষুনি বাজারে গেলে দেখা যায় আগে যে তেল ছিল 60 টাকা 50 টাকা, সেই তেল কিনতে হচ্ছে ওখানে 80 টাকা 75 টাকা। যে তেল ছিল 75 টাকা 80 টাকা, সেই তেল কিনতে হচ্ছে 100 টাকা। হ্যাঁ, সেটার ব্যাপারে আমি গভর্নমেন্টের কাছে মানে অনুরোধ করবো যাতে ওই ব্যাপারটা একটু নজর দেয়, ঠিক আছে, সঠিকভাবে জিনিসটা
দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই, ধন্যবাদ আপনাকে। নমস্কার স্যার। ধন্যবাদ ধন্যবাদ। যেটা বিষয় যে এই দামগুলো চড়ছে এবং হঠাৎ হঠাৎই বিভিন্ন জায়গা থেকে এইগুলো অভিযোগগুলো আচমকাই উঠে আসে। একাংশ অসাধু ব্যবসায়ী এর ফায়দা তোলার চেষ্টা করেন, কিন্তু প্রশাসন বুঝেনি। বিভিন্ন জায়গায় তারা বিক্ষিপ্তভাবে এই অভিযান কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং যেখানে যেখানে এই ধরনের অসাধু কারবারের হদিশ তারা পাচ্ছেন তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করছেন। এবং আমরা দেখছি কয়েকদিন ধরে সেখানে ব্যবসায়ী সংগঠনগুলো যেগুলো রয়েছে, মার্চেন্ট অ্যাসোসিয়েশন বা তারাও কিন্তু বিভিন্ন জায়গায় তারা পদক্ষেপ নিচ্ছেন যাতে করে এই জিনিসগুলো এড়ানো যায়। এই আবেদনগুলো তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা রাখছেন। এবং বরাবরই রাজ্য সরকার থেকেও কিন্তু এই বক্তব্য তুলে ধরা হয়েছিল যে এরকম ধরনের কোথাও যদি কোনো বাড়তি দামের অভিযোগ আসে সেই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা গ্রহণ হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীও কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছেন তার মন কি বাত অনুষ্ঠানে, এবং তিনি সরাসরি এটা বলেছেন যে এই কোভিড পরিস্থিতির ফায়দা তুলে কেউ যদি এরকম চড়া দামে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে যান সেটা কিন্তু অপরাধ হিসাবেই গণ্য হবে। আরেকজন আছেন ফোনে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন বলুন। বলছিলাম খাদ্য দপ্তর থেকে তো ভিজিট করছে, হ্যাঁ, কিন্তু তেলের দামটা তো এক এক জায়গায় এক এক রকম। দামটা যদি একটা বেঁধে দেওয়া যায় তাহলে মনে হয় আমাদের পক্ষে ভালো হবে। যেমন আজকে ধরুন আমি সলৌনি তেল নিলাম 175 টাকা দিয়ে পাউচ থেকে। হ্যাঁ, তো এটা যদি মানে ধরুন লিস্ট করে দেয় যে সলৌনি তেলটা হয়তো 60 টাকা বা 65 টাকা, তাহলে আমি ঠকবো না। এই আর কি আমার রিকোয়েস্ট, যে একটা দাম বেঁধে দিই যে ইঞ্জিন তেল অমুক, সলৌনি তেল অত, হ্যাঁ, ফরচুন অত, এই আর কি। বুঝতে পারছি না এই বিষয়টাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যেটা এই বিষয়টাই নিয়ে আমরা বলছিলাম যে কিছুদিন আগে আমাদের এখানে আলোচনা করে গেছেন এবং তারা যারা হোলসেলার রয়েছেন তাদের যেটা বক্তব্য যে তাদের পাইকারি দর বাড়েনি এবং তারা সেজন্যেই তাদের সংগঠনের অফিস থেকে সেখানে এই সর্ষের তেল, ভোজ্য তেল বা বিভিন্ন ভোজ্য তেল তারা বিলি বন্টন সেখান থেকে করেছেন, বিক্রি করেছেন পাইকারি দরে। তারা কেন, আমরা জানতে চাইছিলাম যে কেন আপনারা পাইকারি দরে বিক্রি করছেন। তো তারা যেটা বলছেন তাদের বক্তব্য যে 36 থেকে 38টি ব্র্যান্ড নাকি রয়েছে তেলের এখানে, তো বিভিন্ন দাম, খুব কম থেকে বেশি দাম থাকে 165 টাকা লিটার সর্বোচ্চ। তো সেক্ষেত্রে যারা খুচরো তারা কোনোভাবেই যা বডি প্রিন্টের বেশি তাদের নেওয়ার কোনো বিষয় নেই, গোটাটাই জিএসটি দিয়ে কেনা এবং গোটাটারই বিল। তারা যেটা বলছেন যে যদি কোনো খুচরো বিক্রেতা কোনো অজুহাতে বডি প্রিন্ট থেকে এমআরপির থেকে বেশি চাইছেন ওনার কাছ থেকে ক্যাশ মেমো চেয়ে নেওয়া, এবং তারা এই কথাটা বলছেন। এবং তারা বলছেন যে কিছু কিছু জায়গায় তাদের কাছেও এই অভিযোগগুলো তাদের কাছেও এসছে যে কোনো কোনো জায়গায় তারা এই খুচরোরা এই চেষ্টাটা করছেন, সেটার থেকে যেন বিরত থাকেন সেই আহ্বান তারা করেছেন। এবং তাই জন্যই তারা তাদের সংগঠনের অফিস থেকে, দপ্তর থেকে তারা পাইকারি মূল্যে সাধারণের জন্য বিক্রি করেছেন। এটা এই জন্যই করেছেন যাতে এই মেসেজটা পৌঁছয়, কারণ সাধারণভাবেই বিভিন্ন এলাকায় যারা থাকেন তারা নিজের পাড়ার মোড়ের দোকান থেকে বা আশপাশের দোকান থেকে তারা কেনেন, এবং সে সময় যদি কেউ এই বিষয়টা বলেন যে নৈশকালীন কারফিউ চলছে ইত্যাদি ইত্যাদি, তাই জন্য দাম বেড়েছে, পণ্য আসছে না, এই ধরনের কোনো বিষয় নেই।
খাদ্যমন্ত্রী বারবার সাংবাদিক বৈঠক করেছেন, বার কয়েক এই নিয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন যথেষ্ট মজুদ রয়েছে, এ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। সে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যাই রয়েছে তার মজুদ রয়েছে, সেক্ষেত্রে কোনো চিন্তার বিষয় নেই। ফলে এক্ষেত্রে আচমকাই যদি কেউ কৃত্রিম সংকট তৈরি করে সেখানে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কোনো কোনো জায়গায়, তাদের বিরুদ্ধে মুখ খুলতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এবং এজন্যই বিভিন্ন জায়গায় একদিকে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা সেখানে যাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন, অন্যদিকে যারা ব্যবসায়ী সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু সেখানে খোঁজ খবর নিচ্ছেন। আমরা একটি জায়গার ছবি তুলে ধরছি, এই দৃশ্য অনেক জায়গায় রয়েছে, তো সেখানে যারা ছিলেন তারা কি বলছেন শুনবো একবার। আমাদের যে মূলত আজকে আমরা যে কয়েকদিন থেকে আমাদের যে এনফোর্সমেন্ট টাস্ক ফোর্স আমাদের গঠন করা হয়েছে রাজ্য সরকারের নির্দেশক্রমে, আমরা এটাই চাইতেছি এনশিওর করতে যেন এক একটা বাজারে একই মূল্যে যাতে জিনিসপত্রগুলি বিক্রি হয়, একই বাজারের মধ্যে বিভিন্ন মূল্যে যাতে বিক্রি না হয়। হ্যাঁ, যদি তার কমোডিটির কোয়ালিটি অনুসারে হয়তো রেট হেরফের হতে পারে, যেমন সোনপুরি ডাল আছে, তার সেটা আমরা পেয়েছি আমরা 100-105 এরকম আছে সোনপুর ডাল। তারপরে আপনার যেমন ভালো আঙ্গুর ব্র্যান্ডের ডাল আছে, সেটা 110 থেকে আমরা 12-14 পেয়েছি। এটা হতে পারে, কোয়ালিটি বেসিসে হতে পারে। স্যার, কোন ব্যবসায়ী যদি ওই ধরনের কাজে নিযুক্ত থাকে তাহলে প্রশাসন কি ব্যবস্থা নেবে? প্রশাসন তার এখতিয়ারের ভিতরে যেটা থাকবে সেই অনুসারে তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে এক্সিস্টিং রুলস অ্যান্ড অ্যাক্টের মধ্যে দিয়ে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের যে এখন একটা প্রায় লকডাউনই চলছে বলা যায়, তো এর মধ্যে যাতে আমাদের ক্রেতা সাধারণের মধ্যে যাতে বাজারের যে জিনিসপত্রের অ্যাভেবিলিটি মানে মজুদ পরিমাণ বা তাদের যে খুচরো দাম এগুলি নিয়ে যাতে আতঙ্ক না থাকে এবং তারা যাতে মানে স্বচ্ছন্দের সঙ্গে তারা বাজার করতে পারেন একটা মিনিমাম খুচরা দামে। হ্যাঁ, এটা আমরা এনশিওর করতে আমরা খাদ্য দপ্তর এবং তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের তরফ থেকে আমরা তেলিয়ামুড়া বাজারও আমরা ভিজিট করেছি, আমরা চেক অ্যান্ড ব্যালেন্সগুলি আমরা দেখতেছি, চেকিং করতেছি, অ্যাকর্ডিংলি আমরা কল্যাণপুরে দেখতেছি। আমরা আপনাদের মধ্যে আমি কল্যাণপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কল্যাণপুরের বাজারের সব রকম ব্যবসায়ীর কাছে বিনম্রভাবে এখনো অনুরোধ রাখছি, আগেও অনুরোধ করেছি যে আপনারা এই অতিমারির সময় কোন রকম দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না, ন্যূনতম লাভে আপনারা ব্যবসা করুন। এরপরে যদি কোনো ব্যবসায়ী কোন রকম দুর্নীতির আশ্রয় নেয় বা কালোবাজারের আশ্রয় নেয়, সেখানে যদি প্রশাসন কোন ব্যবস্থা নেয়, সেজন্য বাজার কমিটির তরফ থেকে আমার কোনো আপত্তি থাকবে না। যে এই বিষয়টা নিয়ে কিন্তু একমত যারা একদিকে প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, মার্চেন্ট অ্যাসোসিয়েশন বা তার বিভিন্ন সংগঠনগুলো অ্যাসোসিয়েটেড এবং বাজার কমিটিগুলো, তারা সার্বিকভাবে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই অতিবারী পরিস্থিতি, মানুষের অবস্থা এমনিতেই ভালো নয়, এই সময়টাতে যদি কেউ আচমকাই জিনিসের দাম বাড়িয়ে দেন বা এই ধরনের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেন, তখন যদি প্রশাসন ব্যবস্থা নেয় বাজার কমিটি সাহায্যে এগিয়ে আসবে না। ফলে খুচরো বা যারা রয়েছেন তাদের সবার জন্যই কিন্তু এটা বার্তা। কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। আমি বলছি যে তেলের দামটা তো সবাই বলছে, তেলের দামটাকে বাজারে এক এক জায়গায় এক এক রেট। আমি আজকে দুদিন ধরে বাজারে দেখছি যে ফরচুন তেলের দামটা বেশি, তারপরে যে ইংলিশ তেলের দামটা বেশি, আর বাজারে সব জিনিসের দাম বাড়ছে স্যার। আমি ইংলিশনগর থেকে বলছি, মনিকা সাহা। বুঝতে পারছি না, এই বিষয়টা নিয়েই তো বক্তব্য এবং তাই জন্যই তো তারা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। আমি আরেকটা কথা বলতে চাই, বলুন। আমরা এনে দিন খাওয়ার মানুষ, কিন্তু এত যে বাজারে রেটটা বাড়ছে আমরা তো পাচ্ছি না। কিন্তু যা একটু রাজ্য সরকারের কাছে, আপনাদের কাছে যে আমি একটু বলছি যে বাজারে যে তেল ডাল এটা একটু কমায় দেওয়ার জন্য, কিন্তু আমরা সাধারণ মানুষ কি করে বাঁচবো?
ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই আলোচনায় সামিল হওয়ার জন্য। যেটা বিষয়, এই বিষয়টা নিশ্চয়ই প্রশাসনের নজরেও রয়েছে এবং তাই জন্যেই তো যারা বিভিন্ন জায়গায়, এটা হয়তো কল্যাণপুরের আমরা একটা ছবি তুলে ধরেছি, আরো বেশ কিছু জায়গার ছবি রয়েছে আমাদের কাছে, এবং একযোগে তারা কিন্তু এই প্রয়াসটা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় তারা খতিয়ে দেখছেন, যাচ্ছেন যে এটাকে কি করে নিয়ন্ত্রণ করা যায়। অভিযোগগুলো গেছে বলেই তো প্রশাসনের লোক নেমেছেন মাঠে। তবে হ্যাঁ, সাধারণ মানুষ যেটা বলছেন যে এই প্রয়াসটা ধারাবাহিক চালিয়ে যাওয়া উচিত, কারণ যখনই এই ধরনের বিষয়গুলো হয়, নৈশকালীন কারফিউ এগিয়ে আসা বা এই অতিমারি সিচুয়েশন, তখনই তার সুযোগে একটা অংশ দাম বাড়িয়ে দেবার চেষ্টা করেন। এই কাজটা থেকে যেন বিরত থাকেন তার জন্যই কিন্তু তাদের এই প্রয়াস, এবং গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন এবং গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তারা কথা বলছেন যাতে এমনটা না হয়। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার, আমি গান্ধীকান থেকে বলছিলাম। বলুন। এই যে বাজারের দ্রব্যমূল্য নিয়ে যে আমাদের গভর্নমেন্ট যদি প্রত্যেকটা বাজারে একটা সরকারি একটা কমপ্লেন সেন্টার যদি তৈরি করে দেন, তাহলে মনে হয় আমরা কমপ্লেন করতে সুবিধা হবে। নয়তো আমরা কার কাছে কমপ্লেন করব? যেমন আজকে আমি পান কিনতে গিয়েছিলাম, 10 টাকা দিয়ে আমাকে 5টা পান দিচ্ছে। আমি কাকে কমপ্লেন করব? যদি আমার বাজারে প্রত্যেকটা বাজারে একটা করে যদি কমপ্লেন সেন্টার করে গভর্নমেন্ট থেকে, তাহলে মনে হয় অনেকটা এই দামের দ্রব্যমূল্যটা রোধ করা যেতে পারে। এই আমার বলার ছিল আর কি। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই মহকুমা প্রশাসনের কাছে জানাবেন, নতুবা বাজার ব্যবসায়ী সমিতির কাছে জানাবেন, এবং তারাই এই কথাটা বলছেন যে বাজার ব্যবসায়ী সমিতির তরফ থেকে, যদিও সেটা কল্যাণপুরের ছবি আমরা কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম, সেখান থেকে স্পষ্টতই বলে দেওয়া হয়েছে যে কেউ যদি বাড়তি দাম নেন, কারণ তাদের মূল মোটোটা হচ্ছে, তারা বলছেন যে এই অতিমারি পরিস্থিতিতে মানুষ বেকায়দা অবস্থায় রয়েছেন, সেখানে যতটা ন্যূনতম লাভ করে জিনিসগুলো মানুষের কাছে তুলে দেওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। সেখানে কেউ যদি তার উল্টোটা করেন যে এই সুযোগ এসছে এখনই বাড়িয়ে দিয়ে 2 পয়সা কামিয়ে নেই, এরপর যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসন গ্রহণ করে, তখন বাজার ব্যবসায়ী সমিতি তার পাশে দাঁড়াবে না, স্পষ্টতই ঠিক বলে দিয়েছেন। ফলে এগুলোর থেকে বিরত থাকার কথাই কিন্তু বলছেন। আরেকজন আছেন। নমস্কার। নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি। বলুন বলুন। আপনারা, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, পাচ্ছি না। অ্যাকচুয়ালি দাদা, আমি ছোট্ট একটা কথা বলতে চাই। বলুন। আজকে বাজারে দ্রব্যমূল্য এত বেশি, আমরা অটো রিক্সা চালিয়ে ভাত খাই, আজকে মালিকরে দিতে হয়, গ্যাস মোবিল ঢুকাতে হয়। আজকে আগরতলা শহরে যারা আমরা গরিব মানুষ আছি, আমরা যে মাইক্রো ফাইন্যান্স গুলো নিয়েছি, গত লকডাউনের সময় সব মাইক্রো ফাইন্যান্স বন্ধ হচ্ছিল, এবার একটাও বন্ধ নাই। উল্টা তারা বলছে দিতে হবে, লকডাউন থাকলেও দিতে হবে। তারা আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আমরা দিন আইন না দিন খাই। আমরা কথাটা গভর্নমেন্ট একবার কেলিকে চিন্তা করেন, আমরা কি করতাম স্যার? আমি কি আমার বাচ্চারা না খাওয়াই রাখতে পারবো? না আমি আমার বউরে না খাওয়া রাখতে পারবো, না মারে রাখতে পারবো? স্যার একটা বার আমরা লিগে কেটে চিন্তা করে না। এইভাবে মাইক্রো ফাইন্যান্স গুলা অত্যাচার করতেছে। আমরা কি আগে দিতাম না? লকডাউন থাকতো না, আমরা রুজি করতাম, আইনা দিতাম। কখনো রুজি করতে পারি না, রুজি কম, তারা অর্ধেক নিত না, তারা যে টাকা আছে এটাই দিত। কিন্তু এটার দিকে স্যার কেউ কেলিকে একবার নজর দেয় না। আমার একটা রিকোয়েস্ট আপনাদের স্যার, একবার আপনারা আপনার কাছে বুদ্ধিজীবী অনেক। আপনার বিষয়টা বোঝা গেল, ধন্যবাদ। যেটা বিষয় নিশ্চয়ই সেটা যারা শুনছেন প্রশাসনিক আধিকারিকরা এই বিষয় নিয়ে ভাববেন। যদিও লকডাউন নয়, এখনো নৈশকালীন কারফিউ চলছে, কিন্তু ওইটাও তো ঠিক, যারা অটো চালান, রিক্সা চালক, বিভিন্ন যান চালক, তারা এটার ওই পেশার উপরই নির্ভরশীল। তো ন্যাচারালি সঙ্গে ছোটার পর, অর্থাৎ 5টা 5:30 নাগাদই তাদের কাজ শেষ হয়ে যাচ্ছে, এবং তুলনামূলকভাবে মানুষ কম বেরোচ্ছেন, তাদের ব্যবসাপাতি রোজগার অনেকটা কম। তো সেক্ষেত্রে বাড়তি মূল্যের বাজার, তো এই ক্ষেত্রে যেহেতু ব্যবসায়ী সমিতিগুলো তারা সিদ্ধান্ত নিয়েছেন ন্যূনতম প্রফিটে যেন জিনিসপত্র তারা বিক্রি করেন, তো নিশ্চয়ই মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলোরও ভাবনা চিন্তা করা উচিত। যাদেরকে লোন দিয়ে তারা ব্যবসাটা করছেন, সেই ভোক্তাদের কথা তারাও ভাবুন। সেক্ষেত্রে এই জিনিসটা তাদেরও ভাবনা চিন্তায় রাখা উচিত, কারণ তাদের দিয়েই তো আপনারা রোজগারটা করছেন। আরেকজন আছেন ফোনে। নমস্কার।
হ্যাঁ নমস্কার, আমি টেলিও থেকে বলছি। বলুন। আজকে যে আপনাদের যে সাবজেক্টে রেখেছেন বাজারে বাড়ছে দাম, আজকের দিনে দাঁড়িয়ে আজকের যে সাবজেক্টে আপনারা রেখেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আজকের দিনে। সেই জন্য ভ্যানগার্ডকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি যে কথা বলতে চাই, এই মুহূর্তে এই কোভিড প্যান্ডামিকের সময়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়িকরা বাজারের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি মজুত করে তারা একটা ক্রাইসিস তৈরি করতে চাইছে। ফলে তারা কিন্তু প্রকৃত অর্থে তাদের পকেট কাটা হচ্ছে। বিশেষ করে ভোজ্য তেল বিভিন্ন বাজারের মধ্যে ভিন্ন ধরনের রেট দেখা যাচ্ছে। আমার মনে হয় সরকার একটা সতর্ক ভূমিকা নেওয়া এই মুহূর্তে উচিত। এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে এই রাজ্যের এই কোভিড পরিস্থিতিতে সাধারণ কনজিউমার যারা রয়েছে, গরিব অংশের কনজিউমার, তারা যেমন উপকৃত হবে এবং সরকার একটা মেসেজ দিতে পারবে যে না, আমরা এই রাজ্যের মধ্যে যারাই অসাধু কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে আমরা একটা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম। ধন্যবাদ আপনাকে, বোঝা গেল। ধন্যবাদ মানুষের কাছে ধন্যবাদ ধন্যবাদ। যেটা আপনি বলছেন এই বিষয়টাই কিন্তু বিভিন্ন জায়গায় হয়তো পরিমাণে কম হচ্ছে, সেটা হয়তো বাড়ানো উচিত, কিন্তু এই প্রয়াসটা তারা নিচ্ছেন সেই ছবিটাই তো আমরা তুলে ধরছি। দু তিন তরফে প্রয়াস নেওয়া হচ্ছে কিন্তু, কারণ বিষয়গুলো অভিযোগগুলো নির্দিষ্ট জায়গায় গেছে বলেই তো তারা এই পদক্ষেপগুলো নিচ্ছেন। প্রশাসনের তরফ থেকে আধিকারিকরা, ভিজিল্যান্স টিম সেখানে ঘুরছেন, তারা নজরদারি চালাচ্ছেন যাতে এই ধরনের কোথাও কোনো কালোবাজারির ঘটনা না ঘটে। মার্চেন্ট অ্যাসোসিয়েশনগুলো বা তারা তাদের মতো প্রয়াস নিচ্ছেন, তারা মিটিং করছেন, বৈঠক করছেন, বাজারে বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছেন এবং তাদের যেটা স্পষ্ট বক্তব্য, এই অতিমারির সময় খুব মিনিমাম প্রফিটে বিজনেসগুলো করার জন্য যাতে সাধারণ মানুষকে রিলিফ দেয়া যায়। এবং বাজার ব্যবসায়ী সমিতিগুলো বিভিন্ন জায়গায় রয়েছে, তারাও কিন্তু এই ক্ষেত্রে এগিয়ে এসছেন, তারাও বলছেন এই বিষয়টা যে নির্দিষ্টভাবে তাদের কাছে যদি অভিযোগগুলো যায় তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এই যে বিষয়গুলো, এই পদক্ষেপগুলো হয়তো আরো বড় পরিসরে করা দরকার, কিন্তু এটাও তো ঠিক মহকুমা প্রশাসনগুলোর আরো অনেকগুলো কাজ রয়েছে। মানুষকে টিকাকরণে তাদের সামিল হতে হচ্ছে, মাস্ক অভিযানে সামিল হতে হচ্ছে, বিভিন্ন জায়গায় তার বাইরে গিয়ে এই কাজগুলো, কিন্তু এই সবগুলো কাজই এটা টাইম করতে হবে। কিন্তু এটা আপনি ঠিক বলছেন যে একটা জায়গায় যে নির্দিষ্ট করা উচিত, বিভিন্ন বাজারে বিভিন্ন দাম, একই জিনিসের একই বাজারে বিভিন্ন দোকানে বিভিন্ন দাম, এই জিনিসগুলোকে ঠেকানোটা দরকার। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার। আমি একজন অটো শ্রমিকই। কিছুক্ষণ আগেও একজন অটো শ্রমিক আপনাদের সামনে যে বক্তব্য রেখেছেন আমি তার সঙ্গে সহমত পোষণ করে বলছি। আমাদের ব্যাপারটা একটু দেখুন দাদা, আমরা ওভারলোড যদি টানি পুলিশ আমাদের ধরে, কিন্তু দেখা যায় যে টমটম 6 জন 7 জন নিয়ে চলছে, তাদের প্রতি ট্রাফিক কোনো কিছুই করছে না। আমার আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট, এই ব্যাপারটা একটু দেখুন। আমরা একজন যদি সামনেই নজরে পড়ছে, কিন্তু টমটম অবাধভাবে নিয়ে যাচ্ছে, আপনার 5 জন 6 জন নিয়ে যাচ্ছে, ট্রাফিক তাদেরকে ধরছে না। ধন্যবাদ আলোচনায় সামিল হওয়ার জন্য, ধন্যবাদ। উনি অভিযোগ তুললেন, তিনি অটো চালক। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে এই ঘটনাগুলো হয়তো ঘটছে, তো সেই ক্ষেত্রে এটাও তো উচিত নয়, একজনকে ধরবেন আরেকজনকে ছেড়ে দেবেন। এই অভিযোগগুলো ট্রাফিকের উপর তো বরাবরই ওঠে। বাইক চালকরা সবচেয়ে বেশি ক্ষিপ্ত যে সমস্ত নিয়ম কানুন বিধিনিষেধ কি শুধুমাত্র বাইক আরোহীদের জন্যই, এটা বাইক চালকের বক্তব্য। আপনি অটো চালক, আপনি বলছেন যে আপনাকে ধরছে, টমটমকে ছেড়ে দিচ্ছে, তো এই ধরনের অভিযোগগুলো থাকে। তো যেটা হচ্ছে গিয়ে যে সবার জন্য সমান এই কাজটাই তাদের করা উচিত। যদি এই ঘটনাগুলো ঘটে থাকে তাহলে এই ক্ষেত্রে তাদের সবার জন্যই সমান দেখা উচিত। আর এখন অতিমারি পরিস্থিতি।
সাতজন একটা থমথমে তোলাটাই তো ঠিক নয়। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার। আমি বলছি গোলাঘাটি থেকে। বলুন। বাজারে যে দাম বাড়ছে তার জন্য মেইন কারণ তো করোনা নয়, সঠিকভাবে ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হচ্ছে না। আমি একটা সামান্য কৃষক, বাজারে গেলে তো পর্যাপ্ত সবজির দাম কমাতে পাই না। তার একটু বুঝিয়ে বলুন। আপনি সবজি বিক্রেতা? হ্যাঁ, কি হয়েছে বলুন। করোনার জন্য সবজিগুলো তো মানে সবজি ডিস্ট্রিবিউশন করা যায় না। আচ্ছা। এই সাইডে লকডাউন, এই সাইডে লকডাউন। আর কৃষকরা সবজি পর্যাপ্ত দাম পৌঁছতে পাওয়া যায় না। আজকে বিশ্বনাথ বাজারের যে অবস্থা, পর্যাপ্ত সংখ্যক ক্রেতাই নেই, কিন্তু সবজির সম্ভার। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এটার সলিউশন কি হতে পারে? আপনি যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় আপনি পৌঁছে দিতে সবজি অসুবিধা হচ্ছে, তাতে সবজি নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, আপনারা তথ্য নিলে জানতে পারবেন আজকে বিশ্বনাথ বাজারে কি অবস্থা। না, তাহলে আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতা কি বলছে, এটার সলিউশন কিভাবে হতে পারে, সমাধান কিভাবে হতে পারে? মানে কি, যারা পাইকারি খুচরা বিক্রেতা তাদের জন্য সঠিকভাবে সার দেওয়া দরকার। যদি বাজারে যদি ক্রেতাই না আসে তাহলে বিক্রেতারা কিভাবে করবে, তাদের সংসার কিভাবে চলবে? কিন্তু মানুষ তো একের পর এক ফোন করছেন যে বাজারগুলোতে যে হারে ভিড় হচ্ছে সে নিয়ে চিন্তিত। চিন্তিত তো বুঝতে পারছি। তাহলে আপনি বলছেন ভিড় হচ্ছে না, লোক হচ্ছে না। স্থাপন করার প্রয়োজন আছে। আর কৃষকদের যদি ইনকাম যদি না থাকে তাদের সংসার চলবে কিভাবে? না, দুটো বিষয়। আমি কৃষকদের ইনকাম নিশ্চয়ই, সেই বিষয় নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। আমি বলছি একটা অংশ বিরাট মানে ফোন করছেন মানুষ, যারা বলছেন যে বিভিন্ন বাজারগুলোতে উপচে পড়া ভিড় হচ্ছে। আপনি বলছেন বাজারে লোক যাচ্ছে না, বিক্রি হচ্ছে না। আজকে বাজার বিশাল বাজারে তো সেই অবস্থা। পাইকারি বাজারের মধ্যে কি আমি সবজি নিয়ে গেলাম, সবজির সম্ভার চারিদিকে লেগে আছে, পর্যাপ্ত সংখ্যক ক্রেতাই আসছে না। ক্রেতা না আসলে কৃষকরা সবজি বেচবে, বিক্রি করবে কার কাছে? এটাও ঠিক। সব জায়গাতেই একই অবস্থা আমরা দেখি। তাহলে এক্ষেত্রে যারা আপনারা বড় সবজি বিক্রেতা যারা রয়েছেন তারা কি চাইছেন? তারা কি চাইছে? তারাই তো বলছে আর সবজি লাগবে না, আপনি অন্যখানে নিয়ে যান, ওখানে নিয়ে যান। আবার কৃষকরা কোথায় নিয়ে যাবে? সবজিগুলোকে ফেলে দেবে নাকি? কত কষ্ট করে সবজিগুলো মানে তা তো ঠিক। তা তো ঠিক। তো এই ক্ষেত্রে কি সরকার একটা পদক্ষেপ নিক, সেখানে এই দাবি করছেন আপনি? হ্যাঁ, সরকার সঠিকভাবে পদক্ষেপ নেওয়া দরকার। বুঝতে পারছি। ওদের তো সংসার আছে, কৃষকদের তো সংসার আছে, তাই না? বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এটাও একটা পয়েন্ট যেটা তিনি তুলেছেন। ধন্যবাদ। যেটা তিনি তুলেছেন এই পয়েন্টটা, যে ওনার উৎপাদন হচ্ছে যে জায়গায় বেশি, কিন্তু বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশনটা তিনি করতে পারছেন না। ডিস্ট্রিবিউশন করতে পারছেন না বলে সবজিগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা চিন্তা রয়েছে সেখানে। তাই জন্য কিছু কিছু জায়গায় দাম বাড়ছে। এবং তিনি যেটা বলছেন, যেখানে এরকম উৎপাদনটা বেশি হয়ে রয়েছে, সামগ্রী রয়েছে, সেটাকে ইভেনলি ডিস্ট্রিবিউট করার ব্যবস্থাটা করে দেওয়া উচিত। এক্ষেত্রে তাদের অসুবিধা হচ্ছে বিভিন্ন জায়গায় সবজি পৌঁছে দিয়ে আসা এই কারফিউ টারফিউ ইত্যাদির সময়, সেক্ষেত্রে ছাড় দিয়ে বা কোনো ধরনের একটা ব্যবস্থাপনা করে দিয়ে তাদের যদি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাটা করে দেওয়া যায় প্রশাসনের তরফ থেকে, তাহলেও তারা কিছুটা রিলিফ পান। এটা একজন সবজি বিক্রেতা সম্ভবত উনি দাবি তুলছেন। তো সেক্ষেত্রে নিশ্চয়ই সেখানে যারা আধিকারিকরা রয়েছেন, বিভিন্ন বাজারে বাজারে যাচ্ছেন, তারা নিয়ন্ত্রণের দিকটা যারা দেখছেন, তারাও এই ক্ষেত্রে হয়তো সাহায্য করতে পারেন। আপনি যে বক্তব্যটা বলেছেন নিশ্চয়ই এই বিষয়টা তাদের সামনেও উপস্থাপন করুন, তারা সেই ক্ষেত্রে আপনাকে একটা পথ দেখাতে পারেন। তবে আজকে যেটা আলোচনার বিষয়, যে বিভিন্ন জায়গায় যারা এই কালোবাজারি করার চেষ্টা করছেন বা চমকায় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা কিছুটা সাবধান থাকবেন। কারণ এখন টিম মাঠে নেমেছে, এই অভিযানগুলো ধারাবাহিক চলবে, বিভিন্ন জায়গায় চলবে। এবং আমরা নজর দিয়েছি আজকে 2-3 দিন ধরেই মার্চেন্ট অ্যাসোসিয়েশনগুলো, তারা ব্যবসায়ীরা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে এই কথাগুলো বলছেন। এবং তাদের যেটা বক্তব্য যে খুব মিনিমাম প্রফিট করুন। এই অতিমারির সময়ে মানুষের অর্থনৈতিক হাল খুব একটা ভালো নয়, বিশেষ করে যারা ডেইলি ওয়ার্কার রয়েছেন, রোজগার দিয়ে যাদের পরিবার চলে। যারা চাকরি বাকরি করেন তাদের কথা আলাদা, কিন্তু যারা দৈনন্দিন কাজের উপর যারা নির্ভরশীল, তাদের জন্য কিছুটা মুশকিলের কিন্তু হয়ে যাচ্ছে। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার। আচ্ছা, বলুন। প্রথমে আমিও একটা অবস্থা শ্রমিক,
গত বছর করোনা পরিস্থিতি লকডাউনের কারণে বন্ধ সাথে গিয়ে খুব কষ্ট হয়েছে। তো এবার হচ্ছে ব্যবসা বাণিজ্য নেই, করোনা পরিস্থিতির কারণে কেউ আসে না। আমাদের তো ভাই আমরা করোনা কিভাবে বেরোতে পারছি না, পেটের জ্বালা বেরোতে হয়। গতকালকে রুজি করেছি 700 টাকা, গ্যাস ভরতো না, গ্যাস বাজারে হাঁটতে অনেক জিনিসের মূল্য দাম, তেলের দাম বেশি, সবজির দাম বেশি, মাছের দাম বেশি। কি করবো প্রশাসনকে দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই আলোচনায় সামিল হওয়ার জন্য ধন্যবাদ। যে বিষয়টা হচ্ছে সময়টা তো একটু ব্যতিক্রমী সময়, ওই অতিমারী পরিস্থিতি, স্বাভাবিক ছন্দে তো আর নেই। স্বাভাবিক ছন্দে না আমাদের গোটা দেশ রয়েছে, না স্বাভাবিক ছন্দে আমাদের রাজ্য রয়েছে। প্রতিদিনই সংক্রমণ বাড়ছে। দেশের অন্য অনেক রাজ্যগুলোর দিকে তাকালে সত্যিই ভয় লাগে। অনেক মানুষ ভয় পেয়ে যান অন্য রাজ্যের চেহারা দেখলে। আমরা এখনো হয়তো অনেকটা ভালো আছি। কেউ যারা এরকম প্রশ্ন তুলছেন যে লকডাউন, নৈশকালীন কারফিউ ইত্যাদি যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চর্চা বেশি হচ্ছে। হয়তো দিল্লিতে, মহারাষ্ট্রে, বিভিন্ন জায়গায় অক্সিজেনের জন্য ছটফট করছেন প্রচুর মানুষ। হাসপাতালগুলোতে জায়গা নেই, নদীতে ভাসছে লাশ, এই হচ্ছে পরিস্থিতি। তো সেখানে অনেক বেশি ধৈর্য দরকার, ধৈর্যটা দরকার। আরেকজন আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আগরতলা থেকে বলতেছি। নমস্কার দাদা, দাম বাড়ছে তো আপনারা খুব ভালো একটা প্রোগ্রাম করতেছেন। দেখেন গ্যাসের দাম 1000 টাকার কাছাকাছি, সরষের তেল 180 টাকা, টিভিতে কেবল লাইন আগে 150 টাকা তো দেখতাম, ওখানে 400 টাকা। তাহলে সরকার কিটা করতেছে? সরকার তো সব তেলের দাম বাড়ে মানুষ মানুষের ব্যবস্থা করতেছে। রুজি বাড়ছে নি মানুষের, রুজি তো বাড়লো না। বুঝা গেল, ধন্যবাদ ধন্যবাদ। যেটা বিষয় যে আমরা যেই বাজারে চড়ছে দাম বলতে যেটা বলছি, যে বিভিন্ন জায়গায় কিছু অসাধু ব্যবসায়ী তারা এমনিতেই মানুষের রুটি রোজগারে আঘাত পড়েছে, তার মধ্যে দিয়ে অনেকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা কিছু দাম বাড়ানোর চেষ্টা করছেন। এই বিষয়টা থেকে বিরত থাকা দরকার। বিভিন্ন এলাকাগুলোতে অভিযান চলছে, সেই অভিযানগুলো আরো তেজি হোক, যাতে করে সাধারণ মানুষের এই পকেট কাটা না যায়। কেউ কেউ আবার বলছেন, যারা কৃষক কয়েকজন ফোন করেছিলেন, তারা বলছেন যে তাদের যে উৎপাদিত সামগ্রীগুলো রয়েছে সেগুলো ইভেনলি ডিস্ট্রিবিউট করার একটা ব্যবস্থা হোক। কারণ বহু জায়গায় বেশি উৎপাদন হয়েছে কিন্তু তারা সেই মতন বিক্রি করার জায়গা পাচ্ছেন না। অনেকগুলো কন্ট্রাডিক্টরি বিষয় আছে। এদিকে শহরাঞ্চলগুলোতে মানুষ বাজারের মধ্যে উপচে পড়া ভিড়, গ্রামের কোনো কোনো জায়গায় হয়তো সেখানে গিয়ে বাজারে তেমন ভিড় হচ্ছে না, তাদের বিক্রিটা হচ্ছে না, ফলে তারা চাইছেন এখানে জিনিসপত্রগুলো এনে। তো এই ডিস্ট্রিবিউশন, ইভেন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও একটা ভূমিকা নেওয়া দরকার। আরেকজন আছেন ফোনে, নমস্কার। 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 নমস্কার স্যার। নমস্কার, বলুন। আমি শিবাজলা ডিস্ট্রিক্ট কমলাসাগর থেকে বলছি স্যার। আমরাও দাম দর নিয়ে দেখছি স্যার। দাম দর তো স্যার বাজারে যে হারে বেড়েছে, তার জন্য আমাদের খাওয়া দাওয়া সব খুব কষ্টকর হয়ে গেছে। তার জন্য স্যার আপনারা আমাদের কমলাসাগর বাজারে একটা টিম পাঠান, একটু যাচাই করে নিন তারা, তারপর আমাদের মতো গরিব সবাই বাঁচুক। আপনাদের কাছে আমার আবেদন আর কি স্যার। অবশ্যই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এটাই আজকে আমাদের মূল আলোচনার বিষয় ছিল, যে আপিলটা রাখছেন বিভিন্ন ব্যবসায়িক সংগঠনগুলো, তাদের যেটা বক্তব্য যে খুব মিনিমাম প্রফিট করুন। সেক্ষেত্রে এই অতিমারী পরিস্থিতি সবাই মিলে একে অপরকে সাহায্য করে এগিয়ে যেতে হবে। ব্যবসাটা না হয়, লাভটা না হয়, খুব বেশি লাভটা না হয় আরো কদিন বাদে করা যাবে, কিন্তু এখন তো আগে এই কোভিড পরিস্থিতি কাটিয়ে উঠুক সাধারণ মানুষ, এর থেকে বেরিয়ে আসুক। আমরা এই কোভিড পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছিলাম, আমরা এই রাজ্যের মানুষ। কোভিডটা অনেকটা থিতু হয়েছিল, কিন্তু আবার এই দ্বিতীয় লহর সংক্রমণটা অনেকটা বেড়েছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যদিও সুস্থতার সংখ্যাও প্রচুর। আজ 250 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অ্যাক্টিভ রোগী রয়েছেন 3781 জন।
তারপরে এই অতিমারির সময়ে এই ধরনের অসাধু পদক্ষেপ এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই কেউ মানবেন না। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার। হ্যালো, বলুন বলুন। আমি কইতাছি যে এই একজন অটো চালক ভাইতে করছে এই টমটমের মধ্যে 5জন 6জন 7জন ওঠায়। আমরা তো টমটম যেভাবে ঘুরি আপনার থাকার মধ্যে প্যাসেঞ্জার উঠতে চায় না। এরপরে যে রিজার্ভ পান তারা রিজার্ভ আপনার রিজার্ভও পাই না। এই আমার বক্তব্য আর কি। ডাক্তার বললো যে 500 জন করে ওঠা হয়, আপনার গাড়ির মধ্যে প্যাসেঞ্জার উঠতে পায় না। আর তারা তো মনে করেন 4জন 5জন ভিতরে আবার দেখা যায় না, আপনার সাথে দেখা যায়, বুঝছেন না? নমস্কার স্যার। ধন্যবাদ। এটা অনেক দিনেরই বিষয়টা, অটো ভার্সেস টমটম বিষয়টা অমন নয়। এখন এই জিনিসগুলো থেকে, এই বিষয়গুলোতে হয়তো আসা যাবে। অটো দুষছে টমটমকে, টমটমওয়ালা দুষছেন অটো চালককে। এই দোষারোপের মাঝখানে না থেকে এই সংক্রমণের সময়টাতে উভয়ই সচেতন হয়ে চলুন। এবং আপনারা যারা রিক্সা চালক, অটো চালক, টমটম চালক যারাই আছেন, আপনারা খুব হাই রিস্ক জোনে আছেন, কারণ এই যাত্রীদের নিয়ে পরিবহনের কাজটা আপনারা করেন। আগে সাবধানে থাকুন। ভ্যাকসিনেশনের ব্যবস্থা হচ্ছে আপনাদের জন্য, বিভিন্ন জায়গায় লিস্টেড করে প্রায়োরিটি হিসাবে আপনাদের দেখা হচ্ছে। যারা অটো চালক রয়েছেন, রিক্সা চালক রয়েছেন, টমটম চালক রয়েছেন, আগে সুস্থ থাকুন। আপনারা আমাদের জন্য সেই পরিবহনের কাজটা আপনারা করেন এবং বিভিন্ন জায়গার যাত্রীরা আসেন, তাদেরকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন। এখন না হয় এই অটো ভার্সেস টমটম এর ওপর দোষ চাপানোর পর্বগুলো, এগুলোকে দূরে ঠেলে চলুন না আমরা সবাই রাজ্যের মানুষ একে অপরকে সাহায্য করে এগিয়ে যাই। যে বিষয়গুলো আপনারা ফোনে বলেছেন যে অবশ্যই আপনাদের অসুবিধে হচ্ছে ভাড়া নিয়ে, এই কথাও ঠিক। অনেকে বলছেন যে যাত্রীরা দিতে চাইছেন না, ফলে আপনারা বাধ্য হচ্ছেন। আবার যাত্রীদের অভিযোগ, তারা ফোন করে করে বলছেন যে আপনারা গাদা গাদা লোক তুলছেন আপনাদের অটো টমটম। ফলে সব দিক দিয়েই একটা ব্যালেন্স করে যাতে এই কোভিড পরিস্থিতিতে সংক্রমণটাকে ঠেকানো যায়, তার জন্য এখন দৈহিক দূরত্ব রাখাটা খুব দরকার। এই ক্ষেত্রে এই দোষারোপগুলোর বাইরে গিয়ে সবাই মিলে কাজ করাটা দরকার। সে শুধুমাত্র আমি বলছেন বলে একজন অটো চালক বলছেন টমটমকে, টমটম বলছেন অটো চালককে, শুধু এই মধ্যে না থেকে কোনো রাজনৈতিকভাবেও সেটাকে নেওয়া উচিত নয়। না ডানে না বামে, এখন ত্রিপুরার মানুষ ত্রিপুরার মানুষ। এই পরিস্থিতির থেকে বাইরে বেরিয়ে আসতে চাই আমরা। এই পর্বের সময় প্রায় শেষ, তবু যাবার আগে একবার বলি যে সংক্রমণটা বাড়ছে, আক্রান্তের হার 5.09। এটাকে নিচের দিকে আনতে হবে এবং আনতে গেলে চিকিৎসকরা যে পরামর্শটা দিচ্ছেন সেটাকে সিরিয়াসলি মান্যতা দিন। মাস্ক ব্যবহার করুন, প্রপারলি মাস্ক ব্যবহার করুন। এমন নয় যে সেই কোভিডের শুরুর সময় একটা মাস্ক কিনেছিলাম সেটা দিয়েই চলছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন এবং সিরিয়াসলি মেনে চলুন। এমন নয় যে ফাইন বাঁচানোর জন্যই এই বিধিগুলো মানা, সেটা নয়। নিজের জন্য মানুন, নিজের পরিবারের জন্য মানুন, নিজের প্রিয় শহরের জন্য মানুন, নিজের প্রিয় রাজ্যের জন্য মানুন। এবং এই সবাই মিলে যদি আমরা এই কাজটা করতে পারি, নিশ্চয়ই আমরা ভালো থাকব। এবং আজকে হয়তো এই সংখ্যা তত্ত্বে আক্রান্তের সংখ্যাটা বাড়ছে ঠিক, একটা সময় সেটা নিচের দিকে নামবে, সুস্থতার হার বাড়বে। সুস্থ হয়ে সব মানুষগুলো বাড়ি ফিরে গেছেন, যাবেন। এখনো পর্যন্ত 35,338 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, টোটাল নাম্বার যেটা। এই 35,000 মানুষ সুস্থ দেহে তার বাড়ি ফিরে গেছেন। এবং স্যাম্পল টেস্ট যেটা হয়েছে 7 লক্ষের উপর হয়েছে। টোটাল পজিটিভ হয়েছিলেন এখনো পর্যন্ত, কোভিডের আক্রান্ত হয়েছিলেন আমাদের এখানে 39,606 জন। প্রায় 39,000 লোকের মতো আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে 35,338 সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এটা হচ্ছে বড় বিষয়। এই সুস্থতার বিষয়টা মানুষের সামনে আরো বেশি বেশি করে তুলে ধরুন। আক্রান্ত হচ্ছেন, বাড়ছে সংখ্যা, ঠিকই আছে, টেস্ট বাড়বে, সংখ্যা হয়তো আরো বাড়বে, কিন্তু এই সুস্থতার খবরগুলো বেশি বেশি সামনে আসা উচিত। এই মানুষগুলো পজিটিভ, লড়াই করেছেন কোভিডের বিরুদ্ধে, লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই বিষয়গুলো বেশি বেশি সামনে আসা উচিত। সবাই মিলে আমরা স্বাস্থ্যবিধি মানব, কোভিডকে ঠেকাবো, এই বিষয়গুলো সামনে আসা উচিত। এই দোষারোপগুলো না হয়
পরে হবে। ওকে দোষারোপ করা, ওকে দোষারোপ করা, তার চাইতে চলুন না সবাই মিলে এই স্বাস্থ্য বিধিগুলো মান্যতা দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।